Hello everyone, this is Saima Islam. বনজুর, দিস ইজ বুশরা এবং সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের অ্যামিগাস পডে, যেখানে আমরা আরো একটি পডকাস্ট এপিসোড নিয়ে এসেছি এবং আরো একজন গেস্ট নিয়ে এসেছি, নতুন একজন গেস্ট নিয়ে এসেছি এবং তার সাথে আমরা বিভিন্ন টপিক নিয়ে কথা বলছি। তো আমরা ডিসকাশন স্টার্ট হওয়ার আগে জাস্ট শর্ট ইন ব্রিফে বলে দিচ্ছি যে আমাদের টপিকটা কি। আমাদের টপিকটা হচ্ছে মিডিয়া ওভার কালচার। এখন আমরা আশেপাশে দেখতেই পাচ্ছি যে সংস্কৃতি কিভাবে করে মিডিয়ার দ্বারা প্রভাবিত হচ্ছে। তো সেই ব্যাপারগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো আমাদের আজকে স্পেশাল গেস্টের সাথে, এবং আমাদের সাথে আজকে রয়েছেন রাহাত আহমেদ তালুকদার। তো আমরা তাকে ওয়েলকাম করছি। ওয়েলকাম ভাইয়া। Thank you so much. Thanks to Saima and thanks to Bushra. ওয়েলকাম করার জন্য। এবং তোমাদের এই পডকাস্টের কথা আসলে আমি অনেক শুনেছি, শুধু কথাই শুনিনি, পডকাস্টও শুনেছি। সো রাইট নাও আমি তোমাদের সাথে, আশা করছি ভালো কিছু হবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংক ইউ সো মাচ এগেইন যে আমাদের এখানে এসেছেন এই প্ল্যাটফর্মে। তো আজকে আমরা এক্স্যাক্টলি জানি যে আমাদের সাথে যে রয়েছেন অতিথি রাহাত ভাইয়া, তো উনি এক্স্যাক্টলি রেডিও জকিতে রয়েছেন। তো সেই হিসেবেই আমরা বলতে পারি যে একটা মিডিয়ার মাধ্যমে রয়েছে। ইভেন আমরা জানি উনি ভয়েস আর্টিস্টও। তো এই সবকিছু নিয়ে আসলে কথা বলবো, এই সবকিছুতেই আর কি কিভাবে করে উনি ইনক্লুড রয়েছেন এবং কি করে আমাদের কালচার এটার সাথে কানেক্টেড সেই বিষয়ে কথা বলা হবে। রেডিও জকি শোনার পরে একটা কথা মনে পড়লো, ভাইয়া বোধহয় ভয়েস ওভার আর্টিস্ট, তাই? রাইট। হ্যাঁ, আমার ভয়েস ওভারে বেশ কিছু কাজ করার সুযোগ হয়েছে। তাছাড়া ডাবিং এ কাজ করার সুযোগ হয়েছে ডাবিং আর্টিস্ট হিসাবে। তো বেসিক্যালি একটা কথা মনে পড়ে গেল, আমি প্রায় সময় যখন বিভিন্ন মানুষের সাথে কথা বলি তখন আসলে অনেকেই ভাবে যে ভয়েস ওভার আর্টিস্ট এবং ডাবিং আর্টিস্ট আসলে একই। সেটা কিন্তু মোটেও একই না। ভয়েস ওভারটা শুধুমাত্র ভয়েস ওভার করা, সেটা হয়তো বা কোনো একটা এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে, কিংবা আসলে স্ক্রিপ্টটা যেমন তার উপর ডিপেন্ড করে। বাট ডাবিং এর বিষয়টা আসলে সেটাই যে তুমি ক্যামেরার সামনে না দাঁড়িয়ে তুমি অভিনয় করছো থ্রু ইয়োর ভয়েস, ঠিক আছে? সো একটা রুম স্টুডিও, সামনে মাইক্রোফোন অ্যান্ড স্ক্রিনে যে ভিডিওটার এগেইনস্টে তুমি ভয়েসটা দিচ্ছ, বেসিক্যালি ডাব করছো, সেই ভিডিওটা চলছে অ্যান্ড তুমি ওয়ান কাইন্ড অফ অভিনয় করছো তোমার ভয়েসের মাধ্যমে। সো এটা আর কি বেসিক ডিফারেন্স। আরো অনেক ডিফারেন্সেস আছে, সো আমি সেদিকে যাচ্ছি না। তো এটাই আর কি তোমাদেরকে জানানোর ছিল। ওকে, হ্যাঁ। ভয়েস ওভার আর্টিস্ট যেহেতু আপনার কাছে যেহেতু আপনি কাজও করেছেন, ডাবিং এর ব্যাপারেও আপনার অভিজ্ঞতা আছে, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশে আসলে ডাবিং বা ভয়েস ওভার আর্টিস্টদের ভবিষ্যতের ব্যাপারটা কি? আপনার কাছে কি মনে হয় আপনার এক্সপেরিয়েন্স থেকে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর দিস কোশ্চেন। বেসিক্যালি এই কোশ্চেনটা আমি প্রায় ফেস করে থাকি। আবার একটা কোশ্চেন ফেস করি যে লাইক যারা একদম নতুনরা আছেন তারা আসলে বলে থাকেন যে কিভাবে আসলে এই ভয়েস ওভার আর্টিস্ট হওয়া যায়, যে ভাইয়া আমার ভয়েসটা ভালো কিন্তু আসলে কিভাবে কাজ পাবো, এই কোশ্চেনটা করে থাকেন। তো এই বিষয়ে প্রথম সাইমা তুমি যে কোশ্চেনটা করেছো সেটার বিষয়ে যদি একটু বলি, সেটা একটা সময় ভয়েস ওভার আর্টিস্ট বা ডাবিং আর্টিস্ট এই যে পজিশনগুলো বলছি, এই পজিশনগুলোর অতটা ভ্যালু না থাকলেও বর্তমান সময় কিন্তু অনেক বেশি ভ্যালু বেড়ে গেছে, এবং শুধু বেড়ে গেছে না, যাচ্ছে, ইটস ইনক্রিজিং এবং ইমার্জিং, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যে বর্তমান সময় সবকিছুই তোমার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে চলছে, এবং যে কোনো কোম্পানি, বড় বড় কোম্পানি থেকে শুরু করে মিড লেভেলের কোম্পানিগুলো, সব বিজনেস টাইপ যে অর্গানাইজেশন গুলো আছে, সবারই কিন্তু অ্যাডের প্রয়োজন হয়। অ্যাড প্রমোশনাল যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমরা শুনে থাকি, দেখে থাকি, সেগুলোর কথা বলছি। তো সেইখানে আসলে যে ভিডিওর এগেইনস্টে যে ভয়েসটা লাগে, সেটাই কিন্তু আসলে ভয়েস ওভার আর্টিস্টরা কিন্তু দিয়ে থাকে। অ্যান্ড মোর ওভার কোন একটা কন্টেন্ট নিয়ে হয়তো তুমি কাজ করছো, সেটা এডুকেশনাল কন্টেন্ট হতে পারে, কিংবা হতে পারে কোনো ধরনের লাইক আনন্দ উৎসবের কোনো কন্টেন্ট। সো ওই কন্টেন্টের জন্য যে
হয়তো কেউ অভিনয় করেছে, অ্যাক্টিং করেছে, তো ওটার এগেনস্টে হচ্ছে যে ভয়েসটা দেওয়া হচ্ছে সেটাকে আমরা বলছি বেসিক্যালি ডাব ডাব করা আর কি, বা যারা কাজটা করছে তাদেরকে বলছি ডাবিং আর্টিস্ট। সো আমি এই কথাগুলোর দ্বারা এটাই বোঝাতে চেয়েছি যে আসলে এটার ভবিষ্যৎ বেশ ভালো, এবং এই যে পজিশনগুলোর কথা বলছি, এই কাজগুলার এগেনস্টে যে রিমুনেশনটা পাওয়া যায় সেটাও কিন্তু খারাপ নয় আর কি, ভালোই আর কি। তবে একটা কথা বলতে চাই, এখনো পর্যন্ত বাংলাদেশের পার্সপেক্টিভে বলছি যে সম্পূর্ণরূপে যে ক্যারিয়ার হিসাবে বা ইনকামিং এর মেইন সোর্স হিসাবে যে ভয়েস ওভার আর্টিস্ট হিসাবে কাজ করবে কিংবা ডাবিং আর্টিস্ট হিসাবে কাজ করবে, এই বিষয়টা আমি পার্সোনালি আর কি সাপোর্ট করছি না। বেসিক্যালি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো এটা আসলে হতে পারে যে তুমি আরেকটা কাজ করছো, তুমি হয়তো বা অন্য কোনো কাজে ইনভলভ আছো, তার সাথে তুমি এই কাজটা করছো, দেন আমার মনে হয় যে এটা চমৎকার ভাবে কাজ করবে, এন্ড তুমিও খুশি থাকবে যেহেতু আসলে এই জায়গাটা তোমার প্যাশনের জায়গা। হ্যাঁ, সো এটাই ছিল আমার উত্তর। হ্যাঁ, মূলত ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের একটা পার্ট হিসেবে বোধহয় এরকম ডাবিং এর কাজ নেওয়া বা ভয়েস ওভার আর্টিস্টের কাজ নেওয়া উচিত, এমনটাই বোধহয় বলছেন ভাইয়া। ইয়া শিওর, মানে আমি ওটাই পয়েন্ট করছিলাম। মোর ওভার যে ধরো যে তুমি প্রফেশনালি এখন জব করছো, তুমি একজন ডক্টর, সো মানে ইফ ইউ আর প্যাশনেট দেন হচ্ছে তুমি যখন অ্যাজ এ ডক্টর হিসাবে কাজ করছো কোনো মেডিকেল আর ক্লিনিক্সে, বিসাইডস তুমি কিন্তু আসলে ভয়েস ওভার আর্টিস্ট হিসাবেও কাজ করতে পারো যদি আসলে তুমি প্যাশনেট হয়ে থাকো আর কি, এন্ড তোমার এইজ আসলে যাই হোক না কেন। সো আমি বলছিলাম যে আসলে এটাকে তুমি পার্ট টাইম হিসাবে নিতে পারো, নট ফুল টাইম আর কি, এটা বলছিলাম। এবং এটা আসলে তুমি যে কোনো বয়স পর্যন্ত চালিয়ে যেতে পারো। তার কারণটা হচ্ছে কি যে যখন ধরো যে তোমার বয়সটা বেড়ে যাচ্ছে, ধরো তোমার ভয়েসটা এখন যেমনটা আছে, হয়তো আফটার 10 ইয়ার্স ভয়েসটা হয়তো আর একটু ওল্ডার হয়ে যাবে, তো তখনকার ভয়েস অনুযায়ী তখনকার যে ক্যারেক্টার গুলো আছে সেই ক্যারেক্টারের সাথে তুমি খাপ খাইয়ে নিবে, তখন তোমার ওই ভয়েস গুলো সেভাবেই কাজ করবে। ঠিক আছে, সো আলটিমেটলি হচ্ছে তুমি কিন্তু তোমার এই কাজটাকে বা প্যাশনটাকে আসলে জারি রাখতে পারো, বাট নট লাইক আ মেইন ইনকাম সোর্স হিসাবে। সো মেইন ইনকাম সোর্স হিসেবে অন্য কিছু করছো, তার সাথে তুমি এই কাজটা করতে পারো, তাহলে আমার মনে হচ্ছে যে তুমি আসলে ভালো করবে আর কি। যদি আসলে স্পেসিফিকলি ধরো যে তুমি সেই মানুষটা যে কিনা করতে চাইছো কাজ, তার সেভাবে যদি বলি আর কি। ভাইয়া কিছুদিন আগে না, গতকালও আমি শুনেছিলাম এবং দেখেছি বিদেশি চ্যানেলগুলো কিন্তু বন্ধ করে দেওয়ার প্রবণতা দেখলাম। ডিশ লাইনের যারা সার্ভিস দেয় তাদের কাছে শুনলাম যে ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করছে, এবং সেই সাথে একটা বিষয় উঠে এসেছে যে ডাবিং এর কাজটা কিন্তু একটা ইমার্জিং কালচার হিসেবে কি বাংলাদেশে চলে আসছে কিনা। যেমন সুলতান সুলাইমান একটা সিরিয়াল ড্রামা যাই বলি না কেন, এর ডাবিং কিন্তু বাংলাদেশে প্রচুর চললো এবং ওই চ্যানেলটাও বাংলাদেশের মানুষ খুবই দেখলো। এখন এখান থেকে বলছে যে ভালো অন্যান্য দেশের কালচার বা অন্যান্য দেশের ড্রামা গুলো যদি ডাবিং করে বাংলাদেশের চ্যানেলগুলোতে শো করা হয়, সেক্ষেত্রে মানুষ ভালো একটা কন্টেন্ট পাবে। তো ডাবিং এর কালচারটা বা ডাবিং আর্টিস্টদের কালচারটাকে এখন একটু ইমার্জ করছে না বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে? নিঃসন্দেহে, আমি তো সেটাই বলছিলাম আর কি, ভীষণ ভাবে আর কি বেসিক্যালি ইনক্রিজ হচ্ছে আর কি এই ডাবিং আর্টিস্ট আছে, যারা ভয়েস আর্টিস্ট আছে তাদের ভ্যালুটা আর কি, এবং খুবই ইমার্জিং আর কি সিচুয়েশনে আছে আর কি, এটা তো অনস্বীকার্য। এবং হচ্ছে যে যেটা বলছিলাম আর কি, যে এনি কাইন্ডস অফ প্রমোশন, কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, অর রেডিও কমার্শিয়াল অর হোয়াট এভার, সো এই সব কিছুতেই কিন্তু আসলে ভয়েস আর্টিস্টের খুব বেশি প্রয়োজন আর কি। তো সেই ক্ষেত্রে আসলে তাদের কিন্তু ভালোই মূল্যায়ন করা হচ্ছে, কিন্তু আসলে যেটা হচ্ছে যে এটাকে আমি যেটা বলছিলাম যে মেইন ইনকাম সোর্স হিসেবে নেওয়ার জন্য আসলে এখনো পর্যন্ত আসলে সেভাবে ফ্লোরিশ হয়ে ওঠেনি আর কি, যে যেখানে কিনা আসলে অনেক আমাদের কিন্তু ট্যালেন্ট আছে, আমাদের অনেক জুনিয়র্সরা আছে যাদের আসলে ভয়েস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো, এবং তারা কিন্তু তাদের উচ্চারণগুলো বেশ ভালো আর কি, কিন্তু তবুও দেখা যায় যে আসলে
তারা যখন আসলে ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করতে চায় তাদের কিন্তু আসলে ভীষণ বেগ পেতে হয় এখনো। ঠিক আমি আসলে এটা রিলেট করব ফটোগ্রাফির সাথে আর কি। তো ফটোগ্রাফির ক্ষেত্রে হচ্ছে প্রীত রেজা ভাই, তো উনি কিন্তু হচ্ছে প্রথম আর কি বাংলাদেশে আর কি ওয়েডিং ফটোগ্রাফির যে আলাদা করে হচ্ছে একটি গ্রুপ এবং পেজ গ্রুপ এবং হচ্ছে এত চমৎকার ভাবে যে আসলে ওয়েডিং কে কভার করে একটা টিম। তো ওয়েডিং ডায়েরি নামে আসলে ওনার একটা টিম ছিল। তো সেখান থেকে কিন্তু আসলে হচ্ছে যে বাংলাদেশে পরবর্তীতে আরো অনেক ফটোগ্রাফি গ্রুপ হচ্ছে ক্রিয়েট হয়েছে, ফটোগ্রাফিক টিম আছে এবং কোম্পানি আছে, তারা কিন্তু বর্তমান সময়ে খুব ভালো কাজ করছে। কিন্তু প্রথম দিকেরকার প্রীত ভাইয়ের এক্সপিরিয়েন্সটা কিন্তু অতটা ভালো ছিল না। তো ওনাকে আমি এরকম আমি একদম সঠিক করে বলতে পারছি না, আমার যতটুকু মনে আছে আমি ওনাকে একবার বলতে শুনেছিলাম যে উনি বলছিলেন যে প্রথম প্রথম যখন উনি কাজ করতেন তখন আর কি এরকম অনেকে এরকম বলেছেন যে আরে কি বিয়েতে ঘুরে ঘুরে ছবি তুলছে বা এরকম, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে কিন্তু প্রীত রেজা ভাই দেশে, শুধু দেশেই নয় মানে বিদেশেও কিন্তু হচ্ছে উনি অনেক কাজ করেছেন এবং বিভিন্ন বড় বড় অ্যাওয়ার্ড পেয়েছেন আর কি। সো তারপর থেকে কিন্তু আসলে এটাকে সবাই আসলে মেইন পেশা হিসাবে নিচ্ছে এবং খুব ভালো করছে, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু বিষয়টা তাই আর কি। তো সেই ক্ষেত্রে ভয়েস ওভার আর্টিস্ট বা ডাবিং আর্টিস্টের জন্য আসলে আমি বলবো যে সবাই খুব ভালো করছে, কিছু বছর সময় লাগবে, একটু সময় লাগবে, সময়ের অপেক্ষা। তবে পূর্ণ আর কি যে ভ্যালুটার আসলে আমরা প্রত্যাশা করছি সেটা আমরা পেয়ে যাব আর কি। এখন আসলে এটা চল শুরু হয়েছে কিন্তু পূর্ণাঙ্গতা কিন্তু এখনো পাইনি, এই জায়গাটাতে আসলে আমি একটু ফোকাস করতে চাচ্ছিলাম আর কি। ওকে, এখন যদি আর কি মানে ভয়েস ওভারের কথা সাথে বা ভয়েস ভালো হলে ভয়েসের সাথে প্রফেশনালের সাথে আরেকটা যেটা হচ্ছে রেডিও জকি, সেটা হচ্ছে খুব ভালো রকমের কানেক্টেড। তো এই হিসেবে যদি বলি ভাইয়াকে যে ভাইয়ার রেডিও জকি রিলেটেড এক্সপেরিয়েন্সটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। ওকে, গ্রেট। সো বেসিক্যালি আমি রেডিও জকি হিসাবে কাজ করার সুযোগ হয়েছে অ্যাবাউট 1.5 ইয়ার্স, বেসিক্যালি 1.5 বছর কাজ করার সুযোগ হয়েছে। এখনো কাজ করছি, কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আসলে কিছুদিন বন্ধ ছিল। তো প্রথমে আসলে আমি প্রায় 7 মান্থসের মতো কাজ করেছি একটি অনলাইন রেডিও স্টেশনে। সো একদম প্যান্ডেমিক শুরুর দিকের ঘটনা, তখন হচ্ছে যে রেডিও 16 নামে একটি রেডিও ছিল এবং এখনো আছে, খুব ভালো চলছে। তো আমাদের যে কাজটি ছিল সেটা হচ্ছে যে আমরা কোনো ফ্রিকোয়েন্সি রেডিও ছিলাম না, ফেসবুকে আমাদের একটি পেজ আছে, তো সেই পেজের মাধ্যমেই আমরা স্কেডিউল করে, সো ওই স্কেডিউল অনুযায়ী আমরা যারা আর্জেরা ছিলাম তারা আমাদের বিভিন্ন শো এর টপিক নিয়ে শোয়ে হচ্ছে চলে যেতাম। সো অ্যাজ লাইক ফ্রিকোয়েন্সি রেডিও আর কি, যেগুলো আমরা বর্তমান সময় শুনি, রেডিও নেক্সট, দেন রেডিও আমার, রেডিও ধ্বনি, এই যে রেডিওগুলো শুনছি সেই রেডিওগুলোর আদলেই আমরা কিন্তু নতুন কিছু করার চেষ্টা করেছিলাম এবং আমরা বেশ ভালো করছিলাম এবং এখনো ভালোই চলছে আর কি। এবং পরবর্তীতে দেখা গেল যে আসলে আরো বেশ কিছু অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিও কিন্তু তৈরি হলো, রেডিও ঢোল, তারপর হচ্ছে রেডিও ধ্রুব, এরকম আরো বেশ কিছু রেডিওর কিন্তু আসলে দেখা মিললো আর কি। তো এই এক্সপিরিয়েন্সটা খুব চমৎকার ছিল আর কি, যে রেডিও জকি হিসাবে যে অনলাইন প্ল্যাটফর্মে আসলে কিভাবে আমি আমার লিসেনার্স যারা আছে তাদেরকে কানেক্ট করব, কিভাবে করে হচ্ছে যে তাদের মনের কথাগুলো বুঝবো, এই বিষয়টা নিয়ে আসলে আমি বেশ গর্ববোধ করি আর কি, যে ওই সময়ের যে সিচুয়েশনটা আমি আসলে পার করেছিলাম আর কি। তবে ওটা কিন্তু এতটা ইজি ছিল না, ঠিক আছে। সো এটা কিন্তু আসলে এই ইনিশিয়েটিভটা একদম আমাদেরই নেওয়া বলা চলে, একদম প্রথম দিকের মানুষ আমরা আর কি এই বিষয়। পরবর্তী সময় যেটা হলো যে আমি ফ্রিকোয়েন্সি রেডিওতে আর কি ট্রান্সফার হলাম, আই মিন টু সে যে রেডিওগুলো আমরা শুনে থাকি আর কি বাসে ঘাটে চলার সময়, ফ্রিকোয়েন্সিতে টিউন করে আর কি। তো রেডিও ধ্বনি 91.2 FM, এখানে আমার কাজ করার সুযোগ হয়েছে রেডিও জকি এবং নিউজ প্রেজেন্টার হিসাবে, ঠিক আছে। সো আমি ওখানে হচ্ছে যে সন্ধ্যার নিউজটা পড়তাম, সন্ধ্যা 6টা বাজে একটা নিউজ যেত, সেই নিউজটা হচ্ছে পড়তাম এবং তাছাড়া হচ্ছে যে একটা শো এর দায়িত্বে আমি ছিলাম। তো বেশ কিছু আমার
শোজ করা হয়েছে আর কি। সো বেসিক্যালি দুটো আমি প্ল্যাটফর্মের কথা বললাম, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেডিও, যেটাকে আসলে আমরা বলছি যে ফ্রিকোয়েন্সি টিউন করার মাধ্যমে আমরা শুনতে পাই, আর আরেকটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, খুব স্পেসিফিক করে বললে ফেসবুক লাইভের মাধ্যমে আসলে যে রেডিওটা আমরা চালাতাম বা এখনো চালাই আর কি। তো দুটা কিন্তু একদম ভিন্ন ভিন্ন আঙ্গিকের, ভিন্ন স্বাদের এবং ভিন্ন কন্টেন্টের হয়ে থাকে আর কি। কন্টেন্ট কোয়াইট সিমিলার, তবুও আর কি বেশ একটা ডিফারেন্সেস থাকে আর কি। তো এই ছিল মোটামুটি আমার রেডিওর জার্নি, এবং আরো অনেক কথা আছে বলতে গেলে, আসলে যেটা হবে যে আমাদের পডকাস্ট অনেক বড় হয়ে যাবে, কিন্তু এত বড় তো করা যাবে না, তাই আসলে এতটুকু। ওকে, আরেকটা ব্যাপার ভাইয়ের কাছ থেকে এখন একটু মানে একটু চেঞ্জেস যদি বলি, যে এখন সবাই বলছে যে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে পডকাস্ট খুব হচ্ছে, তো ধরে নেওয়া হচ্ছে যে রেডিও স্টেশন গুলোর সাবস্টিটিউট হিসেবে পডকাস্টটা একটা সময় হয়তো জায়গাটা দখল করে দিবে। তো এই রিলেটেড ভাইয়া আপনার মতামতটা কি? আচ্ছা, বেসিক্যালি এটা নিয়ে আমার অতটা অ্যানালাইসিস করা হয়নি, তবে আমি এই বিষয়ে আর কি যতটুকু পার্সোনালি আর কি বলতে পারি, আমার বেসিক্যালি একদম পার্সোনাল ওপিনিয়ন। তো যারা আর কি আমার কথা এবং আমাদের আজকের এই সেশনটা শুনছেন, পডকাস্টটা শুনছেন, তাদেরকে বলবো যে লাইক কোনো কথাকেই হচ্ছে যে মানে আপনার জন্য বা স্পেসিফিকলি আপনার জন্য এভাবে নেওয়ার কোনো কারণ নেই। আসলে আমার যা মনে হচ্ছে বা আমার কাছে যা ফিল হয় সেটাই আমি বলছি। তো বুশরা, তুমি যে কোশ্চেনটি করলে সেটার রেসপেক্টে উত্তরটা ঠিক এমন যে পডকাস্ট খুব দারুণ একটি জিনিস। তো যেটা হচ্ছে যে যেমনটা এখন আমরা করছি আর কি, যে প্রি রেকর্ডেড একটি কন্টেন্ট আর কি, ডিজিটাল কন্টেন্ট, যেটা কিনা পরবর্তীতে যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো খান থেকেই কিন্তু তারা অ্যাক্সেস করতে পারবে, শুনতে পারবে। হ্যাঁ, তো আর রেডিওর বিষয়টা ভিডিও পডকাস্ট কিন্তু হচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি যে যদিও অডিও, হ্যাঁ অডিও, বাট হ্যাঁ ভিডিও পডকাস্ট হচ্ছে। বাট একটা ব্যাপার কি, এটা আমার বিশ্বাস যে তোমরাও আমার সাথে এগ্রি হবা, পডকাস্ট বললেই বেশিরভাগ মানুষ কিন্তু আসলে অডিও পডকাস্টের কথাই আর কি মেনশন করে বা ভাবে যে অডিও পডকাস্টই হয়তো আমরা শুনতে যাচ্ছি বা শুনবো এরকম। কিন্তু হ্যাঁ, তুমি যেটা বললে ভিডিও পডকাস্টেরও কিন্তু আসলে বেশ একটা কিন্তু গ্রাফটা খুব হাই। যাই হোক, তুমি যেটা বলেছিলে যে রেডিওর জায়গাটা কি এটা নিয়ে নিচ্ছে কিনা, বেসিক্যালি রেডিও কিন্তু থাকছেই। আসলে কিছু মানুষ আছে, সবসময় আছে, থাকবে, যারা কিনা হচ্ছে রেডিও শোনে এবং শুনতে শুনতে একদম খুব অভ্যস্ততা চলে এসেছে আর কি রেডিওর সাথে। ঠিক আছে, যে কানে হেডফোন দিয়ে কার ড্রাইভিং করছে আর শুনছে, বা গাড়িতে হচ্ছে যখন চলছে তখন রেডিওটি ছাড়া আছে। সো এই বিষয়টা কিন্তু আসলে সবসময় থাকবে, কিন্তু পডকাস্ট হচ্ছে আর কি খুব জনপ্রিয় হচ্ছে। তার সবচেয়ে বড় কারণটা এটাই যে রেডিওতে অনেক সময় যেটা হয় যে শোজ গুলো কিন্তু আসলে হয়ে যায়, হয়তোবা ওই সময় আমরা ব্যস্ত থাকলে শোজ গুলো সঠিক করে শুনতে পাই না, কিন্তু পডকাস্টটা যেহেতু আসলে প্রি রেকর্ডেড থাকে এবং পরবর্তী সময়েও আমরা আসলে ডিজিটাল কন্টেন্ট হিসাবে সেটা ডাউনলোড করে নিতে পারি, কিংবা হচ্ছে যে কিছু ক্রেডিটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি, সেই ক্ষেত্রে পডকাস্টটা কিন্তু পরবর্তীতে শোনা যায় এবং পরবর্তীতে আসলে নিজের প্রয়োজন মতো করে কিন্তু আসলে পডকাস্টের যে বিষয়টাকে এটাকে কিন্তু আসলে উপভোগ করা যায়। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে সম্পূর্ণরূপে যে একদম সাবস্টিটিউট হিসাবে কাজ করছে তা নয়, তবে পডকাস্ট বেশ ভালো একটি জায়গা দখল করে নিচ্ছে, এটা আমার কাছে মনে হয়। তাহলে ভাই বলতে পারি যে আমরা সাকসেসফুল হলেও হতে পারি, রাইট? হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে, কেন নয়। তবে রেডিও থাকলো, পডকাস্টও থাকলো, খারাপ তো হয় না, চমৎকার হয় আর কি। হ্যাঁ, সেটা একটা কম্বিনেশন হলে আরো ভালো হয়। রাইট, একদম। পডকাস্টের আসলে রেডিওর মতো সহজলভ্যতা একটু বেশি বোধহয় পডকাস্টে। আমি ইচ্ছা মতো নিজের পছন্দের কন্টেন্টটা নিতে পারছি, যদি সেই সময় অ্যাভেলেবেল আমি না থাকলাম তখন দেখা যাচ্ছে ডাউনলোড করতে পারছি। বোধহয় এই কারণে পডকাস্টের একটু জনপ্রিয়তা রেডিও থেকে ইদানিং বেশি মনে হচ্ছে। হ্যাঁ একদম, আমি তোমার সাথে একদম একমত। নতুন কালচারের একটা ওয়েভ দেখা যাচ্ছে। আচ্ছা, এই চেঞ্জের মাধ্যমে মনে পড়লো ভাইয়া, কি
এখন কিন্তু বেশ কোরিয়ান ওয়েব চলছে আশেপাশে সবার। কিছুদিন আগে প্যারাসাইট পুরস্কার পেলো, এরপরে সুইট গেম স্পেশালি কোরিয়ান ওয়েবটা চলছে। সেরকম কি যে কালচারের যে চেঞ্জ হয় বা এই তারতম্যটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই ব্যাপারটা নিয়ে আপনি কি কখনো কিছু ভেবেছেন? আচ্ছা, বেশ ভালো কোশ্চেন। বেসিক্যালি আমিও এটা নিয়ে আর কি কথা বলার জন্য বেশ আগ্রহী হয়েছিলাম আর কি। তো এই জায়গায় আসলে আবার যে বলার বিষয়টা, মানুষ বাঁচলে বদলায় একটা কথা আছে আর কি। তো ঠিক তেমনটাই আপনি যেহেতু বেঁচে আছেন, আমরা যেহেতু এগিয়ে যাচ্ছি, তাই কালচারও কিন্তু এগিয়ে যাচ্ছে, সংস্কৃতিও এগিয়ে যাচ্ছে। তাই সংস্কৃতিতে এগিয়ে যাচ্ছে মিন্স সংস্কৃতিতে পরিবর্তন আসছে। তো পরিবর্তন আসতেই পারে এবং পরিবর্তনকে সাদরে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সেই পরিবর্তনের সাথে তালে তাল মিলিয়ে চলতে চাই এবং চলছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কোরিয়ান যে ওয়েব সিরিজ অর ফিল্মস গুলোর কথা বলছেন, এবং তাছাড়া কোরিয়ান ড্রামা, কে ড্রামা গুলো, এবং হচ্ছে যে দেন বেশ কিছু মিউজিক হচ্ছে ইদানিং কালের আমরা যারা আছি ইয়াং স্টার্স যারা আছি, তো তারা কিন্তু হচ্ছে কোরিয়ান যে মিউজিকস গুলো আছে, কে ড্রামাস গুলো আছে, সেই ড্রামা গুলো কিন্তু হচ্ছে ফলো করা হয় এবং তাদের স্টাইলস গুলো হচ্ছে অনেকেই ফলো করে থাকে। তো এই বিষয়টা আসলে খারাপ কিছু না, বরং ভালো কিছুই। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে আসলে একটা লিমিট পর্যন্ত, তার কারণ আমাদের কিন্তু নিজস্ব একটা সত্তা আছে, নিজস্ব একটা সংস্কৃতি আছে, সেটাকে ভুলে যাওয়া যাবে না। সেটাকে কিন্তু আসলে পরিহাস করা যাবে না, কিংবা এটাকে সাইডে রেখে যে আমরা আসলে অন্য কোনো সংস্কৃতি ভীষণ ভাবে মনের মধ্যে লালন করব, এই বিষয়টা করা যাবে না, ঠিক আছে? সো দুটোকেই আসলে চালিয়ে যেতে হবে, এবং অবশ্যই এগিয়ে যেতে গেলে এবং এগিয়ে যদি আমরা যেতে চাই, তাহলে অবশ্যই নতুন সংস্কৃতিকে লালন করতে হবে। আর আরেকটা বড় কথা হচ্ছে আসলে একটা দেশকে বোঝা যায় তার সংস্কৃতি দিয়েই এবং সংস্কৃতিতে পারদর্শিতা দিয়েই। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যেহেতু আসলে ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি, টেকনোলজি দিয়ে আমরা ভীষণ এগিয়ে গেছি, বিজনেসগত দিক দিয়েও আমরা ভালো করছি, তাই সংস্কৃতির দিক দিয়েও আমাদের এগিয়ে যাওয়া উচিত। তাই নতুন নতুন যে সংস্কৃতির কথাগুলো তুমি বলছো, অবশ্যই আমরা সেগুলোকে আলিঙ্গন করব এবং আসলে সঠিক ব্যবহার করার চেষ্টা করব আর কি। মূলত আসলে একটা লিমিটের মধ্যে থাকা উচিত, তাই না? রাইট। সংস্কৃতিটা ভুলে যদি আমি এখন কোরিয়ান কালচারটা বা অন্য যে কোনো কান্ট্রি কালচারটাকে বেশি আপন করে নিই, তখন দেখা যাচ্ছে যে এই মিডিয়ার থ্রুতে আমাকে কোথাও অপ্রেস করে রাখা হচ্ছে। আমার চিন্তা ভাবনাটা একদিক থেকে, এক পার্সপেক্টিভ থেকে একটু অপ্রেশনেই রাখা হচ্ছে নাকি। তাদের প্রোডাক্ট, অন্য কালচারের প্রোডাক্ট, অন্য কালচারের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আমরা ইউজ করছি বা করবো, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজের স্বকীয়তাটা ভুলে যাচ্ছি। তো একদিক থেকে মিডিয়া আমাদেরকে যেরকম করে বোধহয় একটু ম্যানিপুলেট করছে, আমাদের নিজেরও একটা স্বকীয়তা বজায় রাখা উচিত নিজেদের মাধ্যমে। একদম, আমি সেটাই বলছিলাম আর কি। বেসিক্যালি আমরা অবশ্যই হচ্ছে আলিঙ্গন করব, কিন্তু একটা লিমিট পর্যন্ত। আসলে কতটুকু আলিঙ্গন করলে আমরা আমাদের নিজেকে হারিয়ে ফেলবো না, এই জায়গাটাতে আসলে আমাদের একটু ফোকাস হওয়া উচিত। আর আমার বিশ্বাস ঠিক যেমনটি করে সায়মা, বুশরা, আমরা যেমনটি করে ফোকাস আছি আমাদের দেশীয় সংস্কৃতির উপর, আমাদের বাংলার সংস্কৃতির উপর, ঠিক তেমন করে আপনারা যারা আমাদেরকে শুনছেন কিংবা শুনবেন সামনে, আশা করছি আপনারাও কিন্তু বাংলার সংস্কৃতিকে আপনাদের নিজেদের মনে লালন করছেন, তার সাথে সাথে নতুন সংস্কৃতিকেও আপনারা আসলে গ্রহণ করছেন, অ্যাকসেপ্ট করছেন এবং করবেন, সেটাই আশা রাখি। আচ্ছা, এখন আমি একটু ট্রেন্ডে আসি। অ্যাট প্রেজেন্ট যে ট্রেন্ডটা চলছে, যে কিছুদিন আগে আমরা সবাই জানি যে ফেসবুকের সকল সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। তো এতে কি কোনো ধরনের মানে প্রভাব হয়েছে বা কোনো ধরনের মানে এক্সপিরিয়েন্সটা কি ছিল ভাইয়া, যে মানে সার্ভার যখন সব ডাউন হয়ে গিয়েছে? ইভেন আমরা তো জেনারেলি যেটা করি যে ফেসবুক ডাউন হয়ে গিয়েছে আমরা হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করার চেষ্টা করি, বাট হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সব যখন ডাউন হয়ে গিয়েছিল, তো ফার্স্ট মানে কি ছিল এক্সপিরিয়েন্সটা?
ওকে, গ্রেট। সো এটা খুবই মানে আলোচিত একটা টপিক, অ্যান্ড লাইক আমারও খুব ভালো লাগছে যে আসলে এই অকারেন্সটার পরেই আসলে হচ্ছে যে আমাদের এই পডকাস্টটা হচ্ছে। সো এটা যদি আমাদের পডকাস্ট আগে হতো তাহলে হয়তো আমরা এই টপিকটা পাইতাম না। খুব হট একটা টপিক। সো যাই হোক, এটার এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে আসলে মোটেও ভালো না আর কি। ভালো না কেন? সো এডুকেশনাল পারপাসের কথা বলো, কিংবা এই যে ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করছি, কিংবা আরো যে কাজগুলো আসলে আমরা দৈনন্দিন লাইফে করে থাকি আর কি, তো তার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আর কি। সো এখন এই প্ল্যাটফর্ম গুলো কেউ কেউ শুধুই ব্যবহার করে লাইক হচ্ছে যে হয়তো বা ফ্রেন্ডসদের সাথে যোগাযোগ করার জন্য, শুধুই মাত্র হয়তো বা কিছু পোস্ট অ্যান্ড কিছু নিউজ হচ্ছে কালেক্ট করার জন্য। কেউ কেউ আবার হচ্ছে এই প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে তাদের কাজের মাধ্যম হিসাবে, কিংবা তাদের বিজনেসের জন্য। তো আমি আসলে বলবো যে 6 ঘন্টার জন্য ফেসবুক সার্ভারটি ডাউন হয়ে গিয়েছিল, এতে করে আসলে শত শত কোটি টাকার লস হয়েছে। সো ইটস নট, আমি একটু ভুল বললাম হয়তো, টাকা নয়, টাকার তো বটেই, বেসিক্যালি ডলার, শত শত কোটি ডলারের হচ্ছে লস হয়েছে আর কি। ঠিক আছে, যেহেতু আসলে এগুলো ডলারে হিসাব হয়, তাই টাকা তো বটেই, আমি ডলারের কাউন্টটাই বললাম আর কি। তবে এক্স্যাক্টলি কত কোটি ডলারের হচ্ছে লস হয়েছে সেটা আমি সঠিক না জানাতে বলতে চাইছি না আর কি। যাই হোক, তো এই যে লসটা শুধুমাত্র যে নির্দিষ্ট কোনো কান্ট্রির হয়েছে তা কিন্তু না, অল ওভার দ্য ওয়ার্ল্ড এর হয়েছে, এবং তার মধ্যে কিন্তু বাংলাদেশও একটি দেশ। সো যারা কিনা ওই সময়টিতে হয়তো বা কাস্টমারদের সাথে হচ্ছে যে তাদের কোনো অর্ডার নিয়ে ডিলিং করছিল, সো ওই সময়তে কিন্তু অনেকেই তাদের কাস্টমার হারিয়েছে। অনেক কাস্টমার কিন্তু তাদের হচ্ছে যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি অর্ডার করতে চেয়েছিল, সেটাও কিন্তু করতে পারেনি। তাছাড়া এই যে আমরা বলছি যে পডকাস্টের কথা বলছিলাম, ফেসবুক লাইভস এর কথা, তো এরকম অসংখ্য লাইভ কিন্তু আসলে প্রতিদিন হয়ে থাকে। ঠিক আছে, বিভিন্ন বিষয়ের উপরে। এন্ড তোমরা নিশ্চয়ই জানো যে তারা কিন্তু অনেকেই আছে যারা কিন্তু তাদের বিজনেস গুলো কিন্তু লাইভের মাধ্যমে আসলে প্রমোশন করে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু হচ্ছে সাফার করেছে। হয়তোবা তোমার আমার কাছে মনে হতেই পারে যে মাত্র 6 ঘন্টার জন্য বন্ধ ছিল, এ আর এমন কি ক্ষতি। কিন্তু আসলে যারা এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের কিন্তু আসলে আমি বলবো যে 1 মিনিটও হচ্ছে তাদের সবকিছু বন্ধ হয়ে থাকা মানে কিন্তু অনেকটাই লস আর কি। ঠিক আছে, যারা আরো নির্দিষ্ট করে এই প্ল্যাটফর্ম গুলোর উপরে ভীষণ ভাবে নির্ভরশীল, তাদের জন্য আর কি আমি এটা বলছি। আর আমার যদি স্পেসিফিক আমার এক্সপিরিয়েন্সটা বলতে বলো, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার বেশ কিছু কাজ আসলে সেদিন রাত্রে ছিল আমার কিছু অফিস কলিগদের সাথে, এবং সেটা বেসিক্যালি আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট হয়ে থাকি এবং গ্রুপ কলে কথা বলে থাকি। তো মিনওয়াইল যেটা হয়েছিল যে ফোনে তো আসলে আমরা এতজনকে একসাথে কানেক্ট করতে পারি না, আমরা অন্যান্য প্ল্যাটফর্মও ব্যবহার করি, বাট যেহেতু হোয়াটসঅ্যাপটা খুব ইউজার ফ্রেন্ডলি, আমরা হোয়াটসঅ্যাপটা ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আসলে ওটা ডাউন হয়ে যাওয়াতে আমরা কিন্তু সেদিনের রাতের মিটিংটি করতে পারিনি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রেই বলছিলাম যে এক্সপিরিয়েন্সটা কিন্তু তেমন একটা ভালো না, তবে বেশ একটা আলোড়ন সৃষ্টি করেছে মানে এই বিষয়টি যে 6 ঘন্টা বন্ধ ছিল। আর শেষ একটি তথ্য আসলে আমি তোমাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে যে আমি গতকালকেই দেখলাম, তোমরা নিশ্চয়ই জানো টেলিগ্রামও হচ্ছে আরেকটি প্ল্যাটফর্ম যেখানে কিনা আসলে যোগাযোগ করা যায়, যোগাযোগ মাধ্যম। তো সেই 6 ঘন্টাতে প্রায় 70 মিলিয়ন পিপল নিউ ইউজার কিন্তু তোমার টেলিগ্রামে কিন্তু আসলে সাইন ইন করেছিল আর কি। ঠিক আছে, তার মানে হচ্ছে ওই 6 আওয়ার্সে ফেসবুক হোয়াটসঅ্যাপ যতক্ষণ চলছিল না, তো সেই বিষয়টার অল্টারনেটিভ হিসাবে টেলিগ্রামে 70 মিলিয়নস অফ পিপল কিন্তু সাইন আপ করেছে। তো এটা কিন্তু আসলে টেলিগ্রামের জন্য ভীষণ চমৎকার একটি বিষয়। 70 মিলিয়ন ইউজার তারা 6 আওয়ার্স হচ্ছে অ্যাচিভ করেছে, এটা তাদের জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। এইটা বলার ছিল। এখানে একটা ছোট কোশ্চেন ছিল, বোধহয় কারো পৌষ মাস কারো সর্বনাশ। হ্যাঁ, এটা রিলেটেড একটা আর কি বলতে চাচ্ছি যে ভাইয়া
হ্যাঁ ফেসবুক ইউজ করতে পারছে না দেখে টেলিগ্রাম চলে যাচ্ছে। তো আমরা কি খুব বেশি একদম সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি না, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়াই হোক? আই এগ্রি বুশরা, আপনার যে অ্যাডিকশনের যে বিষয়টা আর কি, বাট মানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে অ্যাডিকশনটা সবসময় যে আসলে খারাপের দিকেই যে মিন করছে ব্যাপারটা কিন্তু তা নয়। তো আমি একটু আগে যেটা বলছিলাম যে আমরা অনেকেই হয়তো বা শুধুমাত্র ফেসবুকের নিউজ ফিডে স্ক্রলিং এর জন্য বা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ফ্রেন্ডের সাথে হাই হ্যালো বা কমিউনিকেট করার জন্যই কিন্তু ব্যবহার করি, এরকমটা কিন্তু নয়। অনেকেই আছে যারা কিনা হচ্ছে তাদের ফুল বিজনেসটাই কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে হচ্ছে যে করছে, এবং ইনস্টাগ্রামের মাধ্যমে হচ্ছে প্রমোশনস করছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্টদেরকে ডিল করছে। তো এই ক্ষেত্রে আসলে আমি হচ্ছে বলতে চাই যে তারা কিন্তু সম্পূর্ণভাবেই ওই প্ল্যাটফর্ম গুলোর উপরে নির্ভরশীল ছিল এবং আছে। তো তাদের জন্য আসলে বেশ একটা ক্ষতির কারণ হয়েছে, এবং এই বিষয়গুলো কিন্তু কখনোই আসলে তুমি অমিট করতে পারবে না। এই বিষয়গুলো বরঞ্চ আরো ডে বাই ডে বেড়ে যাবে, প্ল্যাটফর্ম গুলো আরো বেশি উন্নত হবে, আরো বেশি ডেভেলপড হবে, ডিজিটালাইজড হবে, এবং মানুষও আসলে এই প্ল্যাটফর্ম গুলোকে আরো আত্মস্থ করবে এবং নিজের করে নেবে, এবং তাদের যেই ল্যাকিংস গুলো আছে সেগুলো ফুলফিল করে নেবে। অর্থাৎ তারা কিন্তু ডে বাই ডে আসলে আরো বেশি সময় দিবে। এবং যেহেতু আসলে আমরা বলছি যে টেকনোলজির যুগ, হ্যাঁ, 21st সেঞ্চুরি, সো আসলে কোনোভাবেই কিন্তু তুমি আমি এটাকে অমিট করতে পারবো না। ইভেন তুমি আমি আমরাও কিন্তু এখন যে পডকাস্টটা করছি এটা কিন্তু আসলে নির্দিষ্ট একটি প্ল্যাটফর্মকে ইউজ করেই করছি। সো আমরা এভাবে প্ল্যাটফর্মটাকে ইউজ করছি, কেউ হয়তো বা অন্য কোনো ভাবে, বাট ইউজ কিন্তু আমরা করছি। সো এটাই বলার ছিল। তো আমরা আসলে এই মাধ্যমে আমাদের পডকাস্টের শেষে চলে এসেছি। তো মোটামুটি কনভারসেশন থেকে যা বোঝা যাচ্ছে যে ইন্টারনেট or social media is actually an experiment, largest experiment যেটা হিউম্যানরা ক্রিয়েট করেছে in anarchy, and we should stay in our limit while using it. তো এর মাধ্যমে আসলে বোঝা যাচ্ছে যে নিজেদের যদি সক্রিয়তা না হারাতে চাই, যদি অপ্রেসড না হতে চাই, নিজের সক্রিয়তাটা বজায় রাখার জন্য আমাদের আসলে একটু ইউজ করতে হবে সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার সাইটটা। ইয়েস, এটা একটা আসলে একটা পয়েন্ট ছিল। এক্স্যাক্টলি আমাদের আজকে টপিকটা এটাই ছিল যে আমরা কালচারটাকে কি করে এক্স্যাক্টলি, মিডিয়াটা কি করে এক্স্যাক্টলি কালচারের উপরে চলে আসছে বা কি কতটা প্রভাব করছে। তো আজকে ডিসকাশনে এক্স্যাক্টলি আমরা সে ব্যাপারেই আলোচনা করেছি, এবং আসলে সত্যি কথা বলতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের ডিসকাশনে। তো লাস্টলি ভাইয়াকে বলতে চাচ্ছি যে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, বাট ফর আওয়ার অডিয়েন্স যদি কিছু থাকতো ভাইয়া বলতেন আমাদের পডকাস্ট উপলক্ষে। শিওর। সো ফার্স্টলি হচ্ছে আমি থ্যাংক ইউ দিতে চাই সাইমা ইসলাম এবং বুশরা মুর্শিদকে এত চমৎকার একটি পডকাস্টের আয়োজন করার জন্য। আমার আগে আরো অনেক বেশি চমৎকার কিছু পডকাস্ট হচ্ছে তোমরা অলরেডি করে ফেলেছো, পাবলিশ করেছো, এন্ড আমার পরেও হচ্ছে আরো অনেক গেস্টরা আসবেন, এবং তোমাদের এই চমৎকার পডকাস্টটা আরো চমৎকার ভাবে চলতে থাকুক এই শুভকামনায় করছি। এন্ড যারা শুনছেন তারা কাইন্ডলি হচ্ছে যে যেটা করবেন সেটা হচ্ছে যে পডকাস্টটা শেয়ার করে দিবেন, শুনতেই থাকবেন, এবং আপনার বন্ধুদেরকে শোনার জন্য শেয়ার করবেন নাকি, হেল্প করবেন নাকি। বেসিক্যালি হচ্ছে শেয়ারিং ইজ কেয়ারিং। সো যখন আপনি শেয়ার করবেন তখন দেখবেন যে কেয়ারিংটা বেড়ে যাবে, আর শেয়ারিং করলে কোনো কিছু কমে না, বরং হচ্ছে বেড়ে যায়। আর আমরা তো সবকিছু বাড়াই চাই, তাই না? আই মিন টু সে বেড়ে যাচ্ছে সেই জিনিসটাই চাই আর কি। সো এটাই আর কি। আর চমৎকার দুইজন মানুষ, সাইমা এন্ড বুশরা। সো কিপ সাপোর্টিং দেম এন্ড ডেফিনেটলি তো সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন। আর হ্যাঁ, আমাদের যে আজকের পডকাস্ট আপনারা শুনলেন কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আপনাদের কি মতামত সেটাও কিন্তু হচ্ছে জানাবেন। সো বেসিক্যালি আমরা একদমই নিরপেক্ষভাবে আলোচনা করছিলাম বিভিন্ন টপিক নিয়ে। আমরা আসলে বিভিন্ন টপিক নিয়ে কথা বলতে, বাট একটা ডিসকাশনের পয়েন্ট হয় কি, একটা কিছু নিয়ে কথা বললে সেটা অনেক বলা হয়ে যায়, কিন্তু হচ্ছে আমাদের যে টাইম নিয়ে একটা কথা আছে। আর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এক্স্যাক্টলি ভাইয়ার সাথে আগেও যে কটা কাজ করা হয়েছে
ভাইয়া এক্স্যাক্টলি খুব ফ্রিলি খুব ফ্র্যাঙ্কলি হচ্ছে বলে ফেলে যে হচ্ছে জিনিসটা ভালো। আর তবে হ্যাঁ, স্পেসিফিক্যালি যদি বলি আজকের পডকাস্ট নিয়ে, তাহলে সত্যি কথা বলতে আজকের ডিসকাশনটা খুবই ভালো ছিল। এই জন্য আরো একবার আসলে রাহাত ভাইকে থ্যাংক ইউ দিতে হয়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ, তোমাদের দুজনকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ। তোমরাও খুব চমৎকার ভাবে আসলে পডকাস্ট গুলো উপস্থাপনা করো এবং আসলে এগিয়ে যাও, এটাই হচ্ছে চাই। আর আমি খুবই আশাবাদী তোমাদেরকে নিয়ে। তোমাদের এই পডকাস্টের মাধ্যমে আসলে তোমরা যেটা করছো, বেসিক্যালি অনেকেই হয় যে হয়তো স্পেসিফিক কিছু টপিক নিয়ে জানতে চায় কিন্তু সঠিকভাবে কন্টেন্ট খুঁজে পায় না। তো আমার দৃঢ় বিশ্বাস যে আজকে যেমন আমরা স্পেসিফিক কিছু টপিক নিয়ে কথা বললাম, ঠিক এমন করেই তোমাদের বিভিন্ন সময় তোমরা বিভিন্ন গেস্টের সাথে বিভিন্ন টপিক নিয়ে কথা বলো। সেই পডকাস্ট গুলো শুনে কিন্তু আসলে অনেকেরই অনেক উপকার হবে এবং তাদের যে প্রয়োজনীয় তথ্যগুলো তারা চায় কিংবা শুনতে চায় বা জানতে চায় বা দেখতে চায়, সেই বিষয়গুলো কিন্তু আসলে তারা তোমাদের এই পডকাস্টের মাধ্যমেই জানতে পারবে আর কি। সেই আশাই করছি আর কি। ইনশাআল্লাহ তোমরা খুব ভালো করবে। ইনশাআল্লাহ ভাইয়া। ধন্যবাদ সবাইকে আমাদের পডকাস্টের সাথে থাকার জন্য। Stay safe and listen to your personal babu. Adios, amigos.